দিল্লির সঙ্গে সংঘাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। পাকিস্তানের কাছ থেকে F-16 যুদ্ধ বিমান ধার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। যুদ্ধের দাবামা কি বেজে গেল ভারতের সাথে বাংলাদেশের? যুদ্ধ ভারত বাধাবেই, বাংলাদেশকে ভাঙবেই, তাদের গণমাধ্যমে আবারও তা প্রমাণিত হচ্ছে। ভারত ভাঙার মূল ঘন্টা বেজে উঠবে। আমরা তোমাদের 7টি রাজ্য সঙ্গে পশ্চিমবঙ্গ দিতে চাই। আমাদের স্বপ্ন এটি। দর্শক, প্রথমবারের মতন সর্বোচ্চ পরিমাণ প্রযুক্তিকে ফাঁকি দিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস একদম জায়গা মতো এবার স্বীকার করেছে। ভারতের বিপক্ষে এবার ডক্টর ইউনূস সরকার যুদ্ধ ঘোষণা করলেন। শুধু তাই না, এই যুদ্ধে বাংলাদেশের সাথে যোগ দিলেন পাকিস্তান। এইবার এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিলেন মুফাজ্জল ইসলাম ও গোলাম মাওলা রনি। তো বন্ধুরা, ভিডিও শুরুতে ভিডিও ফুটেজ দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদিও ভারত ও বাংলাদেশের অবস্থা বিশাল ভয়াবহ, যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে, তাই আজকের ভিডিওটি স্কিপ করে দেখলে আপনারা ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আর বেশি কথা বললে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমি চলে যাব মুফাজ্জল ইসলামের কাছে, আর তার কাছ থেকে শুনবো আজকের ভিডিওর বিস্তারিত। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটা গুলি, প্রতিটা বন্দুক, প্রতিটা ট্যাঙ্ক, বাংলাদেশের বিমান বাহিনীর প্রতিটা যুদ্ধ বিমান, প্রতিটা সোলজার বাংলাদেশকে রক্ষা করার জন্য প্রস্তুত। কিন্তু কার বিরুদ্ধে বা কাদের বিরুদ্ধে? বাংলাদেশের 3 দিকে ভারত। ভারতকে ঠেকানোর জন্য প্রতিটা বন্দুক, প্রতিটা ট্যাঙ্ক, প্রতিটা ড্রোন বাংলাদেশ কিনে থাকে। এছাড়া আমাদের সঙ্গে যুদ্ধ করতে যাবে কে? তাই এ নিয়ে ছলচাতুরির দরকার নাই। আর এগুলো জোলাপাতি খেলা না। যদি বাংলাদেশ সেনাবাহিনীকে প্রস্তুত করতেই হয়, তাহলে সেইভাবে প্রস্তুত করতে হবে যাতে করে ক্রান্তি লগ্নে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিমান বাহিনী, বাংলাদেশের নৌবাহিনী বাংলাদেশের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করতে পারে। এবং সেই উদ্দেশ্যে যা যা করণীয় সব করতে হবে, সব। এ নিয়ে ছলচাতুরির কোনো দরকার নেই। 1971 সালের স্বাধীনতা সংগ্রামের পর থেকে আমাদের বাংলাদেশের সাথে ভারত কখনো বন্ধুত্বসুলভ আচরণ করেনি, কখনো না। আমাদের সাথে সাংস্কৃতিক আগ্রাসন তারা চালিয়েছে। বাংলাদেশে তারা তাবেদার রাষ্ট্র বানানোর চেষ্টা করেছে। দেশ বিভাজনের সাথে সাথে প্রিন্সলি স্টেটগুলো একে একে বিভিন্নভাবে তারা তাদের এই ভারতের ইউনিয়নের ভিতরে ঢুকিয়েছে। আমাদের এই বাংলাকে তারা অনেক আগে নিয়ে নিত, কিন্তু তারা জানে আমাদের এপারের বাঙালিরা আমরা বিপ্লবী বাঙালি। আমরা প্রমাণ করেছি ভাষা আন্দোলনের জীবন দিয়ে, আমরা প্রমাণ করেছি 1971 সালে জীবন দিয়ে। ভারত আমাদেরকে ওই ডিসেম্বরে কয়েকদিনে যুদ্ধ করে বাঁচায়নি। আমাদের মুক্তিযোদ্ধারা ডিসেম্বরের আগেই বাংলাদেশের প্রায় সব অঞ্চল স্বাধীন করে ফেলেছিল। হ্যাঁ, ভারত আমাদের বাংলাদেশিদের আশ্রয় দিয়েছিল ভারতে, কিন্তু তার 90% ছিল হিন্দু। তারপরও তারা আমাদের বাংলাদেশি ভাই, ধন্যবাদ। কিন্তু স্বাধীনতার পরে আমাদের যতখানি স্বাধীনতা আমরা ভোগ করেছি, তার চাইতে ফয়দা লুটেছে ভারত অনেক বেশি। আমাদের স্বাধীনতায় ভারতের ফয়দা হয়েছে আমাদের চাইতেও বেশি, কারণ আমরা স্বাধীনতা আসলে পূর্ণভাবে ভোগ করতে পারিনি। ভারতের আগ্রাসন কখনো কমেনি। আমাদের অসংখ্য ফেরনীকে তারা কাঁটাতারে ঝুলিয়েছে, হত্যা করেছে। আওয়ামী লীগের মন্ত্রী সৈয়দ আশরাফ বলেছিলেন গরু চোর মরেই। ডজনে ডজনে বাংলাদেশি আহত হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে ভারতের বর্ডারে। পৃথিবীতে কোনো বর্ডারে এভাবে পাখির মতো মানুষ মারা হয় না। ভারতীয়রা নিজেরাও বহু দেশে বর্ডার ক্রস করে ইউরোপে ঢুকেছে, ঢুকছে স্টিল।
তাদেরকে কি গুলি করে ইউরোপিয়ানরা মারে, আমেরিকান বর্ডারে মারে? ভারত আমাদের বাংলাদেশে বহু আগে থেকে কোভার্ট অ্যাক্টিভিটিস চালায়। 1975 সালে জিয়া রহমান মোটামুটি ডিফ্যাক্টো ভাবে দেশের প্রধান হয়ে যান, কিন্তু মূলত 78-এর পর থেকে এবং 75 থেকে 78 আমরা যে অংশটা দেখেছি এবং 78-এর পরেও ভারত নানানভাবে বাংলাদেশে সামরিক আগ্রাসন চালানোর প্রচেষ্টা চালিয়েছিল, যার ডিটেলস লিখা আমি গতকাল আমার কমিউনিটি স্ট্যাটাস পেজে এবং ফেসবুকে আমি দিয়েছি। জিয়া রহমান তখন যদি আমেরিকার সাথে বন্ধুত্ব না করতেন এবং মধ্যপ্রাচ্যের সাথে বন্ধুত্ব না করতেন এবং চায়নার সাথে ব্যালেন্স না করতেন, তাহলে বাংলাদেশের তাবেদার রাষ্ট্র ভারত বানিয়ে ফেলত। আসাম থেকে কাদের সিদ্দিকী তার বাহিনী নিয়ে বাংলাদেশের বর্ডারে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যা করেছিলেন, যার জন্য তার 7 বছরের কারাদণ্ড হয়েছিল এবং উনি ভারতে পালিয়েছিলেন। সব সময় ভারত বাংলাদেশের তাবেদার রাষ্ট্র চালানোর প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে গেছে। ট্রেড ইমব্যালেন্স, বাংলাদেশে অসংখ্য ভারতীয়রা কাজ করে, প্রত্যেকটা বড় বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি কন্ট্রোলার ভারতীয়রা। তারা অনেক ক্ষেত্রে ওয়ার্ক পারমিটের ধার ধারে না। হ্যাঁ, বোধহয় আসিফ নজরুলের 26 লক্ষ নাম্বারটা একটু এক্সাজারেশন, কিন্তু লক্ষ লক্ষ ভারতীয়রা বাংলাদেশে কাজ করে এবং এটা বোঝার জন্য আপনাকে রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। কিন্তু আমাদেরকে বারবার আওয়ামী লীগ শুনিয়েছে, বারবার ভারতের কাছে আমরা ঋণী, বারবার। কারণ কি? কারণ ভারতের সাপোর্ট নিয়ে আওয়ামী লীগ দেশ চালিয়েছে, বারবার ইলেকশনে তোয়াক্কা করেনি গত 15 বছর। এবং ভারতকে পাশে রাখার যুক্তি হিসাবে 71, 71, 71, কিন্তু কাদের সিদ্দিকী নিজেই বলেছিলেন 71-এর মাধ্যমে আমাদের চাইতে ভারতীয়দের উপকার হয়েছে বেশি, কারণ 65 সালে তারা টের পেয়েছিল 2 পাকিস্তানকে ভাগ করতে হবে। তাহলে ভারতেরও উচিত আমাদের কাছে কৃতজ্ঞ থাকা, আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে কৃতজ্ঞ থাকা। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র 72-এর পর থেকে কখনোই ছিল না, তাই এ নিয়ে ছলচাতুরির প্রয়োজন নেই। হিরোশিমা নাগাসাকিতে বোমা ফেলেছিল আমেরিকা, কিন্তু আজ পর্যন্ত জাপান এর কাছে আমেরিকা ক্ষমা চায়নি। তো জাপান এখন আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়েছে, কারণ নর্থ কোরিয়া এবং চায়নাকে ঠেকানোর জন্য আমেরিকাকে পাশে দরকার। তাদের সামরিক আদান প্রদান হয়, ইন্টেলিজেন্স আদান প্রদান হয়। ব্রিটেনের সাথে আমেরিকার স্বাধীনতাকামীদের যুদ্ধ হয়েছিল, ফ্রান্সের সাথে ব্রিটেনের যুদ্ধ হয়েছিল, জার্মানির সাথে অ্যালাইড ফোর্সের যুদ্ধ হয়েছিল, কিন্তু তারপর তারা এখন বন্ধু রাষ্ট্র। পাকিস্তানের নতুন প্রজন্ম তারা 71 সালে পাক বাহিনী যে আমাদের উপরে বর্বরতা চালিয়েছিল তার জন্য তারা লজ্জিত। আমি বহু তাদের ইউটিউব চ্যানেল বলে সব জায়গায় আমরা দেখেছি তারা এই ব্যাপারে লজ্জিত। কিন্তু নতুন প্রজন্মকে তো আপনি 71-এ মিলিটারি পাকিস্তান মিলিটারির জন্য দোষ দিতে পারেন না। এবং পাকিস্তানি মিলিটারি যে এ কাজ চালিয়েছিল তারা যুদ্ধকালীন সময় 71-এর সাধারণ পাকিস্তানিরা জানত না, এটাও কিন্তু সত্য, কারণ তখন নিউজ ব্ল্যাক আউট ছিল পশ্চিম পাকিস্তানে। তদুপরি যেভাবেই দেখি 71 সাল আমাদের গর্বের। যখনই আমরা পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক এবং কোঅপারেশনের কথা বলি আমাদের নিজস্ব স্ট্র্যাটেজিক স্বার্থে, তখনই আমরা রাজাকার সমর্থক, আমরা জামাত সমর্থক, আমরা আল বদর সমর্থক এসব বলা হয়। কিন্তু আমার চাইতে বেশি অনলাইনে রাজাকারদের বিরুদ্ধে কেউ কথা বলেনি, জামাতের বিরুদ্ধে বলেনি। প্রতি মাসে আমি বলেছি গত 16 বছর। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই ট্যাগটি কেন দেওয়া হয়? যেমন মৌলবাদীরা
আপনি মৌলবাদের সমালোচনা করলে আপনাকে নাস্তিক, কাফের, মুরতাদ ট্যাগ দিয়ে দেওয়া হয়, স্টেরিওটাইপ করে ফেলে। ঠিক একইভাবে আপনি ভারতের সমালোচনা করলেই আপনি রাজাকার, আপনি স্বাধীনতা বিরোধী, ভারতের কাছে আমরা ঋণী। আবার পাকিস্তানের সঙ্গে স্ট্র্যাটেজিক স্বার্থে সুসম্পর্ক কথা বললেই পাকিস্তান আমাদের ৭১-এ হত্যা করেছে, গণহত্যা করেছে, পাকিস্তানের এইটা, পাকিস্তানের সেটা। কিন্তু আমাদেরকে এটাও সত্য যে পাকিস্তানের মৌলবাদ সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে। ভারতকে মৌলবাদী দেশ নয়, আরএসএস সৃষ্টি করেছে, বিজেপি সৃষ্টি করেছে, হিন্দুত্ববাদ করেছে, ভারতে শিখদেরকে কিভাবে নিধন করেছে এটা আমরা জানি। ৮০ দশকে আমরা খ্রিস্টানদেরকে কিভাবে নিধন চালানো হচ্ছে ভারতে সেটা আমরা জানি। সেখানে মুসলমানদেরকে কিভাবে ছোট করা হয় সেটা আমরা জানি। আমাদের বাংলাদেশে তারা তাদের নাগরিক ঢুকিয়ে দিতে চায় নাগরিকত্ব বিল পরিবর্তন করে। তাহলে আমাদের কে আর শত্রুকে? পাকিস্তান আমাদেরকে কোনোভাবে প্রভাবিত করতে পারে না, কোনোভাবেই না। ওই দূরবর্তী দেশ কোনোভাবেই না। পাকিস্তান কোনো মতে আমাদের স্বাধীনতা সত্যায়ন হতেই পারে না, আগ্রাসী হতেই পারে না, চাইলেও পারবে না। আমাদের শত্রু বা ফো, ফ্রেন্ড না হলে ফো, যদি এনিমিরা বলতে চান, ফো হচ্ছে ভারত। ভারত আমাদেরকে নানানভাবে নিপীড়ন করে। আমাদের দেশ থেকে তারা টাকা নেয়, সেখানে যত চিকিৎসার জন্য মানুষ যায় তার 40% আমরা বাংলাদেশে আমরা তাদেরকে চিকিৎসা ক্ষেত্রে $400 মিলিয়ন উপরে দেই। আমরা তাদের পেঁয়াজ কিনি, আমরা ক্রেতা, আমরা তাদের সবজি কিনি, আমরা তাদের ক্রেতা। কিন্তু এমন একটা ভাব দেখায় যে আমরা হচ্ছি তাদের দাস, আমরা হচ্ছে কাঙ্গাল, আমরা হচ্ছে বাঙাল এবং ওরা হচ্ছে বাঙালি, ওরা হচ্ছে দাদা, আমাদেরকে তারা চ্যারিটি দেয়। কিন্তু বাংলাদেশিরা যদি তাদেরকে টাকা না দেয়, রেমিটেন্স না দেয়, বিভিন্নভাবে টাকা যদি তাদের খরিদ না করে জিনিসপত্র, তারা সাফার করবে বেশি এবং তা এখন প্রমাণিত হচ্ছে। এই যে বারবার আমাদেরকে ছোট করেছে গত 15 বছর আওয়ামী লীগ, এবং শেষ পর্যন্ত বাংলাদেশের দিকে না তাকিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এটা প্রমাণিত হয়েছে। আমাদের বন্ধু তারা না, বন্ধু হচ্ছে শেখ হাসিনা, আওয়ামী লীগের। আমি আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের জন্য বহু কথা বলে আসছি। আওয়ামী লীগের রাজনীতি করতে দিতে হবে, জামাতও রাজনীতি করি, কিন্তু এর অর্থ এই নয় যে আমরা ভারতের তাবেদের রাষ্ট্রে পরিণত হব। বাংলাদেশের সেনাবাহিনীকে অবশ্যই শক্তিশালী হতে হবে 100%। এবং আমি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি, কিন্তু বিএনপিরও সমালোচনা করি। তাই বিএনপিকে খোলাসা করে কথা বলতে হবে। আরো বিএনপিকেও ওই পরিবারতন্ত্র রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, করাপশন থেকে দূরে যেতে হবে, জিয়াউর রহমানের প্রকৃত আদর্শের দিকে ফিরতে হবে, সোহরাওয়ার্দীর পলিসিতে বাংলাদেশকে যেতে হবে, আমেরিকার সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে, অ্যাট দ্য সেম টাইম পাকিস্তানের সঙ্গে এসপিওনাজ এবং বিভিন্ন ক্ষেত্রে কোঅপারেশন বৃদ্ধি করতে হবে, দরকার হলে অস্ত্র চুক্তি করতে হবে, দরকার সামরিক চুক্তি করতে হবে পাকিস্তানের সঙ্গে। অবশ্যই সেটা আমাদের নিজেদের স্বার্থে প্রয়োজন। ভারত যে ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে দক্ষিণ এশিয়া বস হয়ে গেছে, সেটাকে থামাতে হবে। ভারতকে বুঝতে হবে আমরা যে কোনো উপায়ে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব, যে কোনো উপায়ে। আমাদেরকে আর দাদাগিরি করা চলবে না, ধমক দেওয়া চলবে না। আমাদের সামরিক বাহিনীকে বহুগুণে শক্তিশালী করতে হবে এবং আমাদেরকে মনে রাখতে হবে ভারত আমাদেরকে দখল করার ক্ষমতাই রাখে না, আর যদি করে ভারত ডিসইন্টিগ্রেটেড হয়ে যাবে। এবং আমাদের দেশের অভ্যন্তরে মৌলবাদ যে বৃদ্ধি পেয়েছে এর জন্য ভারত দায়ী। তুমি হিন্দুত্ববাদ সরকার করবে, তুমি বিশ্ব হিন্দু পরিষদ করে 60,000 নব্য মুসলিম এবং খ্রিস্টানকে জোর করে হিন্দু বানাবে, ঘর বাপাসি প্রোগ্রাম করে। তুমি বিভিন্ন মসজিদ ভাঙবে, আর তুমি মন্দির করবে, আর তুমি বলবে এটা মুসলমানদের জায়গা না, এটা হিন্দুদের জায়গা। তুমি বিভিন্ন মুসলিম শাসকদেরকে তুমি অপমান ও মিথ্যাচার তুমি করেই যাবে।
আর মুসলমানদেরকে মনে করবে দেশের বাইরে থেকে এসছে। যখন আমেরিকার মনে রাখা উচিত, ব্রিটিশদের মনে রাখা উচিত উইনস্টন চার্চিলের কথা, যে মুসলমানদের অবদান কতখানি। সে কথা যদি পশ্চিমা বিশ্ব ভুলে যায়, তাদেরকে স্মরণ করে দিতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 55 লক্ষ মুসলিমরা অ্যালাইড ফোর্সের জন্য যুদ্ধ করেছিল, আফ্রিকাতে, এশিয়াতে। পশ্চিমা দেশ আমেরিকার মনে রাখতে হবে ইন্ডিয়ান আর্মিতে 15 লক্ষ মুসলিম সোলজার ছিল। আমেরিকার মনে রাখতে হবে 87,000 মুসলিম সোলজার জীবন দিয়েছিল, মারা গিয়েছিল ইন্ডিয়ান মুসলিম সোলজার। আমেরিকার মনে রাখতে হবে যে অ্যালাইড ফোর্সেস জয়ী হয়েছিল, তার অন্যতম কারণ ছিল তাদের পক্ষে মুসলিমরা যুদ্ধ করেছিল। আমেরিকা মনে রাখতে হবে যে কখনো ভারত রাশিয়াকে ছেড়ে আমেরিকার পাশে দাঁড়াবেন না। আমেরিকার মনে রাখতে হবে যে দুই দেশ, বাংলাদেশ এবং পাকিস্তান মিলে 70 দশকে কিভাবে আমেরিকার পাশে ছিল। তাই এই ব্রিক্স নেশন, ব্রিক্স মুদ্রা চালুকারী শক্তি ভারত, যারা পরিকল্পনায় আছে ব্রিক্স মুদ্রা, আমেরিকান ডলারকে হত্যা করা, আমাদের চাইতে বড় বন্ধু ভারত কখনো পশ্চিমা বিশ্বের হবে না। যেই ভারত খালিস্তানের অনেক নেতাদেরকে কানাডায়, ব্রিটেনে হত্যা করেছে এবং হত্যার পরিকল্পনা আছে, সেই ভারত কখনো আমাদের বাংলাদেশের চাইতে আমেরিকার বড় বন্ধু হবে না। এবং চায়নাকে মনে রাখতে হবে এই উপমহাদেশে তার ডমিনেন্স থাকতে হলে বাংলাদেশের চাইতে বড় বন্ধু কখনো ভারত তাদের হবে না। তাই মধ্যপ্রাচ্যেও ইনফ্লুয়েন্স আমেরিকার রাখতে হলে বাংলাদেশ এবং পাকিস্তানকে পাশে রাখতে হবে, এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের সুসম্পর্ক অবশ্যই রিবিল্ড করতে হবে। অবশ্যই 71-এর কারণে সেই সম্পর্ক আর বাধাগ্রস্ত করে রাখা যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, ভারতের সঙ্গে গত 1 মাস ধরে আমাদের প্রায় যুদ্ধাবস্থা চলছে, এবং সাম্প্রতিক সময়ে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে সীমান্তে এবং সীমান্তের উপরে কিংবা এপারে, এটি আমাদের জীবদ্দশায় কখনো দেখিনি, কিংবা সমসাময়িক গত 100 বছরের ইতিহাসে কখনো শুনিনি। ভারতের প্রথম একেবারে টপ যিনি রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি থেকে শুরু করে আগরতলা সীমান্তের একজন সাধারণ নাগরিক, সবাই মিলে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারা ইউনূস সরকারকে অপদস্থ করতে, বাংলাদেশকে অপদস্থ করতে এমন সব প্রচারণা চালাচ্ছে দেশে এবং দেশের বাইরে, এবং এমন সব কথাবার্তা বলছে মনে হচ্ছে যে আজই তারা বাংলাদেশ দখল করে নিয়ে যাবে এবং বাংলাদেশকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। এখন তারা তাদের যে আচরণ, সে আচরণে মনে হচ্ছে যে তারা সিদ্ধান্ত নিতে পারছে না যে তারা কি পুরো বাংলাদেশ দখল করবে, নাকি চট্টগ্রাম দখল করবে, নাকি দিনাজপুরের যে শিলিগুড়ি করিডোর সেটি দখল করবে, নাকি যে ফেনীতে আমাদের যে চিকেন নেক রয়েছে সেই চিকেন নেক বরাবর পুরো চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দিয়ে ওটাকে নিয়ে আলাদা একটি রাষ্ট্র গড়ে তুলবে, জুমল্যান্ড। সেই অনুযায়ী তাদের সামরিক বাহিনীর বর্তমান এবং সাবেক কর্তারা কথা বলছেন, আমলারা কথা বলছেন, তারপর রাজনীতিবিদরা কথা বলছেন, সাধারণ জনগণ কথা বলছেন, আর মিডিয়াগুলো একেবারে পাগলা প্রাণীর মতো, যেন তারা পাগল হয়ে গেছে, সেই পাগলা প্রাণীর মতো তারা আচরণ করছে। তো এর প্রেক্ষিতে বাংলাদেশ তারা যেভাবে আশা করেছে যে ভয় পাবে, তারপর আত্মসমর্পণ করবে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আসলে ওরকম এখনো পর্যন্ত দেখা যায়নি। পর্দার আড়ালে কি হয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু বাস্তবে দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ধীর থেকেছেন, স্থির থেকেছেন, কথা খুব কম বলেছেন,
এবং যতটুকু কথা বলেছেন তিনি খুব পরিশীলিত ভাষায় বলার চেষ্টা করেছেন যে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, বাট সমতার ভিত্তিতে। আর তার যারা মাউথ মানে মুখ হিসেবে পরিচিত বা মাউথ পিস হিসেবে যারা পরিচিত, উপদেষ্টা আমলা থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, তারা খুব কঠোর ভাষায় বলেছেন। একজন উপদেষ্টা তো বলেছেন যে একেবারে এই যে প্রচারণা যখন শুরু হবে, এটা তো গোয়েন্দা লেভেলে 1 মাসেরও আগে এই যে যুদ্ধটা, বাকযুদ্ধটা যে শুরু হয়েছে তারও আগে একজন উপদেষ্টা তিনি স্ট্যাটাস দিয়ে বলে ফেললেন যে যুদ্ধটা যখন অনিবার্য তখন যুদ্ধ করতে হবে। তখন আমরা তার সেইটা দেখে মনে করেছিলাম যে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছেন, বা প্রতি বিপ্লব যারা বাংলাদেশের মধ্যে ঘটাতে চাচ্ছে, সরকারকে যারা বিব্রত করতে চাচ্ছে, তিনি হয়তো তাদের বিরুদ্ধে বলেছেন। কিন্তু ঘটনা পরিক্রমায় এখন মনে হলো যে তিনি আগে থেকে জানতেন যে ভারত এরকম একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করবে এবং তার জন্য একটা যুদ্ধ অবস্থা তৈরি করতে হবে। তো ভারতের পক্ষ থেকে যা কিছুই করা হয়েছে ওটা ভারতের জন্য বুমেরাং হয়েছে, ভারতের মধ্যে এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এবং একই সঙ্গে বহির্বিশ্বে। বিশেষ করে বাংলাদেশ হাইকমিশন কলকাতা এবং আগরতলাতে ভারতের উগ্র হিন্দুরা যে আক্রমণ চালিয়েছে, এটা দেশ বিদেশে ভীষণভাবে নিন্দিত হয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশে তারা যেভাবে ভিসা বন্ধ করে দিয়েছে, তার কাউন্টারে বাংলাদেশও ভারতের যে কলকাতা থেকে যারা আসবে বাংলাদেশে, সেখানে ভিসা সীমিত করে দিয়েছে। এটা ভারত কখনোই স্বপ্নেও কল্পনা করেনি বাংলাদেশে এরকম একটা ভূমিকা নিতে পারে। এরপর যেটি হয়েছে সেটি হলো তারা একেবারে এত ছোট মন মানসিকতার এবং এত অল্প চিন্তার, ভারতের বড় বড় রাজনীতিবিদ, বড় বড় সাংবাদিক, তারা যখন মুখ ঝুলিয়ে ঝুলিয়ে বলে যে আমরা তোমাদেরকে পেঁয়াজ দেব না, আরে বাবা, পেঁয়াজকে আমরা মাগনা আনি কিনা, তোমরা যদি বরং এটা একটা পচনশীল দ্রব্য খুব দ্রুত বাংলাদেশে আসে, 6-7 দিনের মধ্যে চলে আসে একেবারে ক্ষেত থেকে, এই 6-7 দিনের মধ্যে যদি বাংলাদেশ না হয় তাদের অন্য দেশে এক্সপোর্ট করতে হয়, তাহলে তাদেরকে রেফ্রিজারেশনে যেতে হবে, রিফার কন্টেনারে করে বা জাহাজে করে তাকে এই পেঁয়াজ রপ্তানি করতে হবে। আমরা যেমন ফল ফলাদি মিশর থেকে আনি, তো রেফ্রিজারেটরে করে আনি, তো একটা কন্টেনারের ভাড়া যদি $800 হয়, $800 হয় ধরুন, বা 1 লাখ টাকা হয়, তো ওটিকে যখন আমরা রিফার কন্টেনারে আনি তখন সেটা ভাড়া হয়ে যায় 6 লাখ টাকা। মানে মিনিমাম নর্মালের চেয়ে 6-7 গুণ বেশি ভাড়া দিতে হয়। ফলে পণ্যমূল্য আপনি দেখেন যে দক্ষিণ আফ্রিকা থেকে যে কমলাগুলো আসছে, এগুলো 250 টাকা থেকে 300 টাকা করে পার কেজি আপনাকে কিনতে হচ্ছে। কিন্তু এটা যদি আপনি দক্ষিণ আফ্রিকা থেকে কিনেন, আপনি দেখবেন যে হায়েস্ট 20 থেকে 25 টাকা করে পার কিলো সেখানে বিক্রি হচ্ছে। মিশরও তদ্রুপ, আমরা রিফার কন্টেনার করে আনতেছি। আবার আমরা আদা, রসুন, পেঁয়াজ আমরা যদি চীন থেকে আনি, আমাদেরকে রিফার কন্টেনারে করে আনতে হয়। এর কারণ হলো এখানে খরচ একটু বেড়ে যায়। তো ভারতের ক্ষেত্রেও যেটা হচ্ছে সেটা হলো এখানে মানে ডবল, অর্থাৎ তাদের যদি ইংল্যান্ডে এই পণ্য এক্সপোর্ট করতে হয়, কিন্তু ইংল্যান্ডে তো তারা পারবে না, কেন ইংল্যান্ডে সেখানে তারা চীন থেকে নিচ্ছে, তো চীনও রিফার কন্টেনার করে পাঠাচ্ছে, ভারতে রেফার কন্টেনার করে পাঠাচ্ছে, তারপরে আমেরিকাও চীন থেকে আনছে রিফার কন্টেনারে, ভারতের রিফার কন্টেনার। তো ভারতের যে পেঁয়াজ, আদা, রসুন এইগুলোর যে মান এবং এখানের যে উৎপাদন ব্যয় এবং ভাড়া, তার সঙ্গে চীনের ভাড়া অ্যাটলিস্ট 25% কম। ফলে ইউরোপের মার্কেট তারা ধরতে পারবে না। তাদেরকে ইউরোপের মার্কেট যদি ধরতে হয় তাহলে ওই চীনের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। আর যদি উইদাউট রিফার নর্মালভাবে তারা এক্সপোর্ট করে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, তাহলে তারা এই প্রতিবেশী রাষ্ট্র, সীমান্তবর্তী রাষ্ট্র, যেখানে 3 থেকে 4 দিনের মধ্যে তারা মাল পৌঁছে দিতে পারে।
তো এই ভারতীয় পেঁয়াজ যদি আমরা আমদানি না করি, তাহলে তারা এই মাল খেতে হবে অথবা ফেলে দিতে হবে, অথবা তাদেরকে রিভার কন্টেনারে করে অ্যাটলিস্ট বর্তমানে তারা যে মূল্যে বিক্রি করছে তার চেয়ে 25% টু 50% অর্ধেক মূল্যে বিক্রি করে রিভার কন্টেনারে করে ইউরোপে বিক্রি করতে হবে, এবং তাও শিওর না। এর কারণ হলো যে চায়নাতে ইউরোপের মানুষ কাজকর্ম অত ঝামেলা যেতে চায় না। আমরা যেমন দেশি পেঁয়াজ চাই, ছোট ছোট গুটি গুটি পেঁয়াজ চাই, কিন্তু ইউরোপে সে চিন্তা করে যে একটা পেঁয়াজে যদি আধা কেজি হয়ে যায়, তো ওই একটা পেঁয়াজ দিয়েই সে দেখা গেল সব কাজ করে ফেললো, এই সময় তাদের নেই। তো আমরা যে ধরনের পেঁয়াজ উৎপন্ন করার ক্ষমতা ভারতের নেই। ভারতের পেঁয়াজ আমাদের দেশের মতোই দেশি পেঁয়াজ, একটু বড় হয় ক্ষেত্র বিশেষে, একটা 60 to 70% হায়ার। তো কাজেই সেই পেঁয়াজগুলো আমরা এনে মূলত ভারতকে রক্ষা করি, কাঁচামরিচ এনে রক্ষা করি। কিন্তু ভারত এটাকে বলে যে আমরা তোমাদের পেঁয়াজ না দিলে খাবে কি, চিনি না দিলে খাবে কি, তুলা না দিলে খাবে কি। আমরা ভারত থেকে তুলা আনি, কিন্তু তুলার মান খুবই খারাপ, খুবই খারাপ, এবং এই খারাপ তুলার কারণে আমরা ফ্যাব্রিকে উন্নয়ন করতে পারি না। কিন্তু আমরা তুলা যদি মধ্যপ্রাচ্য থেকে মানে রাশিয়া থেকে তুলা আনি, সবচেয়ে ভালো তুলা, তারপরে তার চেয়ে ভালো তুলা ইজিপ্টে, তারপরে পাকিস্তানি কটন, আনবিলিভেবল, পাকিস্তান ওয়ান অফ দ্য ফাইনেস্ট কটন ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু ভারতের সেটা হয়তো 25% দাম বেশি যাবে। কিন্তু সমস্যাটা, লাভটা যেটা হবে যে ওই যে মার্কেটটা তৈরি হবে, কটনের যে মার্কেটটা বাংলাদেশে তৈরি হবে, ফলে আমাদের হাই ভ্যালু প্রোডাক্টে চলে যাবে। ইজিপশিয়ান কটনের থেকে তৈরি করা যায় সুতা, এবং সুতা থেকে যে ফ্যাব্রিকগুলো, এগুলোর ভ্যালু অ্যাড হবে অ্যাটলিস্ট 50%। মানে আমরা কটনে 25% টাকা বেশি দিলাম, কিন্তু এটার দ্বারা যে আমরা ফিনিশড প্রোডাক্ট, সেটা ইয়ার্ন বলি কিংবা ফ্যাব্রিক বলি, সেটার ভ্যালু হয়ে যাবে ডবল। কিন্তু প্রথম 6 থেকে 7 মাস কষ্ট হবে, এরপরে দেখবেন যে ভারতীয় কোনো জিনিসই আমাদের দেশে আসবে না, একেবারে আসবে না। ভারত আজীবনের জন্য কিন্তু বিপদে পড়ে যাবে, এবং এটা শুরু হয়েছে। এখন আমরা পাকিস্তান থেকে আনছি, চীন থেকে আনার জন্য এই যে ভারতের প্রবলেমটায় আমাদের ব্যবসায়ীরা দাম বেড়ে যাবে, কিন্তু ওই সমস্ত জায়গা থেকে আলটিমেটলি আমদানি শুরু হয়ে গেছে, এবং পাকিস্তানের সাথে সরাসরি বিমান যোগাযোগ, সরাসরি জাহাজ যোগাযোগ, এটা ভারতের মাথা খারাপ করে দিয়েছে, একেবারে মাথা খারাপ করে দিয়েছে। এর কারণ হলো এই জাতিটা এমন একটা ব্যাপার, তারা যে চাণক্য নীতিতে চলে। তো চাণক্য নীতির মূল ব্যাপার হলো যে যুদ্ধ নয়, সরাসরি যুদ্ধ নয়, যুদ্ধের ভয় দেখানো। তাদের প্রথম হলো হুমকি ধামকি দাও, যুদ্ধের ভয় দেখাও, তারপরে যদি তারা ভয় না পায়, তখন এই বেইমান মুনাফিক তৈরি করে বিভিন্ন জায়গাতে দালাল তৈরি করে টাকা পয়সা দাও। তৃতীয় হলো দূর থেকে হম্বিতম্বি দেখাও, যে আমি এখনই মেরে ফেলবো, কেটে ফেলবো, খেয়ে ফেলবো। তো এই 3টে জিনিসই কিন্তু তারা আলটিমেটলি করে ফেলেছে বাংলাদেশের সঙ্গে গত এই 1-1.5 মাসে। আর চতুর্থ যে জিনিসটি, যদি এই জায়গাতে ব্যর্থ হও, তাহলে তুমি তাদের সঙ্গে সন্ধি করো, এবং ভারত এখন সেই সন্ধির পর্যায়ে এসে গেছে। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন সন্ধি করার জন্য। এখানে চাণক্য নীতির আর একটা বৈশিষ্ট্য হলো যে রাষ্ট্রের তোমার যে প্রতিবেশী রাষ্ট্র, সে কখনো তোমার বন্ধু নয়, সে তোমার শত্রু, জবন রাষ্ট্র। তো কাজেই বাংলাদেশকে ভারত বা দিল্লি শত্রু রাষ্ট্র মনে করে। তো শত্রু রাষ্ট্র মনে করে এই যে তারা কখনই এদের সঙ্গে যুদ্ধ যাবে, স্বাধীন ভারতের যুদ্ধ করে তারা কোনো একটি রাষ্ট্র দখল করেছে, তার উপর আধিপত্য করেছে, এটা হয়নি। তারা হুমকি করেছে, তাম্বি করেছে, সিনেমা স্টাইলে বোমা নিক্ষেপ করেছে, তারপরে অনেক কিছু করেছে, এটা সিনেমাতে, বলিউড সিনেমাতে। কিন্তু বাস্তবে তারা কখনই পাকিস্তান বলেন, চীন বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, বাংলাদেশ বলেন, মালদ্বীপ বলেন, শ্রীলঙ্কা বলেন, কারোর সঙ্গে তারা যুদ্ধ করেনি, এবং যুদ্ধ করে জয়লাভ করার ইতিহাসও তাদের নেই। তো কাজে বাংলাদেশের সঙ্গে তারা এই যে হুম্বিতম্বি পর্যন্তই গেছে, এখন তারা সন্ধি করার জায়গাতে এসেছে।
এখন বাংলাদেশ কি সন্ধি করবে কি করবে না, এটা বাংলাদেশের বিষয়। কিন্তু মূল ব্যাপার হলো যে ইতিমধ্যে ভারতের সাথে আমাদের যে সকল চুক্তি রয়েছে, তারপরে ভারত এখানে যে পরিমাণ ইনভেস্ট করেছে অবকাঠামোগত খাতে, বৈদ্যুতিক খাতে, এখানে এই যে বাংলাদেশ যদি কোনো কারণে সীমান্তে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করে, এটার ওসিলায় মানে এখন শান্তির অবস্থায় বাংলাদেশ আদানির সাথে চুক্তি বন্ধ করতে পারবে না, কিন্তু সীমান্তে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, সেটা বাংলাদেশের পক্ষ থেকে ঘটুক, তাদের সাথে ঘটুক, বা এই আনরেস্ট যদি চলে, তাহলে সে ইচ্ছা করলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সে দখল করে নিয়ে যেতে পারবে, ভারতীয়দেরকে তাড়িয়ে দিতে পারবে এবং নিজে চালাতে পারবে। পুরো ভারতের ইনভেস্টমেন্টটা, যেটা 1971 সনের পরে আমরা করেছি, পাকিস্তানের সব কিছু আমরা জাতীয়করণ করে নিয়েছিলাম। আফগানিস্তান যেটা আমেরিকানদের তাড়ানোর পরে ভারতীয় সমস্ত কর্পোরেশনগুলো তারা কিন্তু দখল করে নিয়েছে। এখানে ভারতের $8 বিলিয়ন লস হয়েছে আফগানিস্তানে। তো এখন বাংলাদেশের সঙ্গে যদি সীমান্তে ইউনূস সরকার বেশি না, এখান থেকে 4-5 বার কামান দাগে, ওখান থেকে 4-5 বার কামান দাগে, এই 24 ঘন্টার এই আনরেস্টকে কেন্দ্র করে ভারতের সাথে এ যাবৎ যত চুক্তি হয়েছে, এবং সেই চুক্তিতে ইনক্লুডিং ভারত আমাদেরকে যত ঋণ দিয়েছে, এই সব জিনিসগুলো বাংলাদেশ সরকার আটকায় দিতে পারবে। এবং এই যুদ্ধের কারণে সে কোনো আন্তর্জাতিক আদালতে যেতে পারবে না। এবং যদি আন্তর্জাতিক আদালতে যায়, তখন বাংলাদেশ বলতে পারবে যে তোমরা এই যে যুদ্ধ করেছো, এই যুদ্ধের ফলে আমাদের এত $বিলিয়ন। তারা যদি $1 বিলিয়ন কথা বলে, বাংলাদেশ বলবে যে আমাদের ক্ষতি হয়েছে $20 বিলিয়ন। এই বার্গেনিংয়ের পর্যায়ে বাংলাদেশ পৌঁছে গেছে এই সময়ের মধ্যে, যেটা ভারত বুঝতে পেরেছে। চাণক্যের দেশ তো, ভারত বুঝতে পেরেছে। আর বুঝতে পারার কারণেই এখন বাংলাদেশের সাথে সমঝোতা করার জন্য তারা উঠে পড়ে নেমেছে, এবং এই জাতিটি তাদের প্রয়োজনের জন্য করতে পারে না এমন কোনো কর্ম নেই। আপনারা অবাক হয়ে যাবেন যে ভারতের মুঘলদের বা সুলতানদের যখন হ্যারেম ছিল, বা হিন্দু বড় বড় রাজা বাদশাদের যে রাজপ্রাসাদ ছিল, সেখানে দেশীয় অনেক ছোট ছোট জমিদার, দেশীয় রাজা, জেনারেল তাদের কন্যাদেরকে সেখানে দিয়ে আসতো রাজার মনোরঞ্জনের জন্য। নিজের কন্যা সেখানে পতিতা হিসেবে কাজ করত, বিনিময়ে সে তার জায়গির রক্ষা করত, রাজ উপাধি লাভ করত, আর সব জায়গায় সে গর্ব করে বলে বেড়াতো যে আমার কন্যা সেই রাজার অঙ্কশায়িনী। এইটা একদিন দুদিনের নয়, শত শত হাজার হাজার বছরের ভারতের ইতিহাসে সেটা রয়েছে। তো বোঝার চেষ্টা করুন, নিজের কন্যাকে অন্যের অঙ্কশায়িনী করে দেয়, এই যে অভ্যাসটা যাদের রক্তের মধ্যে আছে, তাদের কারো পা ধরতে খুব বেশি সময় লাগে না। তো কাজী ডক্টর মোহাম্মদ ইউনূসের পা ধরতে তাদের খুব বেশি সময় লাগবে না। যদি পা ধরে কান্নাকাটি করে, এমনকি নরেন্দ্র মোদী চলে আসে, এবং নরেন্দ্র মোদীর ইতিহাস আছে, সে যেভাবে মৌর্য সরকার গঠন করার পরে তিনি একেবারে বেহায়ার মতো যেভাবে চলে এলেন মালদ্বীপে, এবং তাকে অপমান করার জন্য মৌর্য চলে গেলেন চীনে। আবার এই যে বাংলাদেশে শেষে যে আসলেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর একেবারে শেষ অনুষ্ঠানটিতে, শেখ হাসিনা প্রাণত চেষ্টা করেছিলেন যে নরেন্দ্র মোদী যেন না আসে। তো নরেন্দ্র মোদী একেবারে বেহায়ের মতো জোর করে এখানে আসলেন। তার ফলে কি হলো, অনেকগুলো মানুষ, যে হেফাজতের সাথে অনেক গন্ডগোল হলো, অনেক মানুষ মারা গেল, 11-12 জন লোক মারা গেল, এবং ওই যে মামুনুল হক থেকে শুরু করে অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন সবাই সেখানে জেলে গেল। তো এই হলো ভারতের বেহায়াপনা। আবার যে এতটা বেহায়া হয়ে বাংলাদেশে এলো, কয়দিন পরে শেখ হাসিনাকে আবার নিয়ে তারা অপমান করে দিল, সেখানে এয়ারপোর্টে নিয়ে, দিল্লি মানে কলকাতাতে নিয়ে। আবার এই যে শেখ হাসিনাকে তারা নিয়ে গেছে এখান থেকে, সেই শেখ হাসিনাকে যদি ডক্টর ইউনূসের মানে যাকে বলা হয় ক্রোধ প্রশমিত করার জন্য, তাকে খুশি করার জন্য যদি তারা আবার প্লেনে করে বাংলাদেশে পাঠিয়ে দেয়,
সবাই আশ্চর্য হলেও আমি কিন্তু আশ্চর্য হব না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আপনারা শুনলেন মুফাজ্জল ইসলাম ও গোলাম মাওলা রনির বক্তব্য। এই দুইজনের বক্তব্য শুনে যদি আপনাদের মনের মাঝে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে মুফাজ্জল ইসলাম ও গোলাম মাওলা রনির বক্তব্য নিয়ে সেই বক্তব্যটি তুলে ধরার চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।